বাংলাদেশ তথা আমাদের এই পৃথিবীতে এমন এমন কিছু নির্মম ঘটনা ঘটেই চলেছে যে আমাদের হাজার কোটি জ্ঞান, হাজার কোটি শিক্ষা, হাজার কোটি আধুনিক মন মানসিকতা থাকার পরেও আমরা অনেকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। আমরা সেসব নির্মম ঘটনা দেখে ব্যথায় জর্জরিত হই, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমাদের হাত পা কাঁপে, কিন্তু আমরা বলার মতো কোনো ভাষা আমরা খুঁজে পাই না। আমরা সাধারণ জনগণ, আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করি, কিন্তু তার কোনো মূল্য আমরা রাষ্ট্র বা এই পৃথিবীতে সহজে পাই না। বাংলাদেশের মাগুরায় ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। তার বয়স ছিল 8 বছর। 8 বছর বয়সে শারীরিক যে ইম্যাচিউরিটি থাকে যে কোনো মানুষের, শিশু হোক পুরুষ হোক, সেই ইম্যাচিউরিটি তার ছিল। থাকার ফলে তাকে বিভিন্ন পাশবিক কায়দায় তাকে বিভিন্ন রকম জখম করে শারীরিকভাবে তারপরে ধর্ষণ করেছে তার বড় বোনের শ্বশুর, ভাসুর এবং স্বামী। আসিয়া এরপরে অনেক লড়াই করেছে, ডাক্তাররা চেষ্টা করেছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আসিয়া শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। এই আসিয়া মৃত্যুর মতো আমাদের দেশে অগণিত মৃত্যু হচ্ছে শিশুদের, যারা শিশুরা ধর্ষিত হচ্ছে। অনেক সময় তাদেরকে হত্যা করার চেষ্টা হয় এবং অনেক সময় হত্যাও করা হয় ধর্ষণের পরে। সেখানে নারী শিশু আছে, পুরুষ শিশুও আছে, এবং ধর্ষণ এটা একটা কেমন যেন সামাজিক সংস্কৃতি হয়ে যাচ্ছে বাংলাদেশের। আমাদের দেশে আমরা সাধারণ জনগণ অনেক সময় ধর্ষণের প্রতিবাদ করে থাকি। ধর্ষণ করে শিশুদেরকে হত্যা করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, এবং আরও অনেক ধরনের ধর্ষণ ঘটিত সমস্যা এদেশে আছে, যেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি। আমরা দাবি করি যা সাধারণ জনগণ যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষকদেরকে দেওয়া হোক যেন অন্য সবাই সমাজের ভয় পায়। কিন্তু সেরকম আমরা যা আশা করি সেরকম শাস্তি আমরা দেখতে পাই না। আজকে আসিয়ার যে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা সাধারণ জনগণ সবসময় এটাই চাচ্ছি যে তাদেরকে দৃষ্টান্তমূলক জনগণের সামনে তাদেরকে খোলা মাঠে তাদেরকে ফাঁসি দেওয়া হোক অথবা তাদেরকে গুলি করে হত্যা করা হোক। আমাদের দেশের কিংবা এই সারা বিশ্বে যারা রাজনীতি করে, যারা বিরোধী দল থাকে এবং যারা সরকারে থাকে, তাদের সমস্যা হলো তারা শুধুমাত্র নিজেদের বংশধরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদের সহযোগী রাজনীতিবিদদের সন্তানদের, রাজনীতিবিদদের জীবন সুরক্ষা করার জন্য তারা বেশিরভাগ সময় চেষ্টা করে। যদি এমন হতো যে সরকার, বিরোধী দল এবং জনগণ সবাই দেশ সেবা, জনগণের সেবার ব্রত নিয়ে চলতো, তাহলে এত অপরাধ এই দেশে থাকতো না, এমনকি সারা পৃথিবীতেও থাকতো না। যারা ধর্ষণ করে তারা এক ধরনের মানসিক রোগী। এছাড়া তাদের মধ্যে থাকে অনেক অনেক ধরনের কুশিক্ষা। এই কুশিক্ষা দূর করার জন্য যেমন পারিবারিক সুস্থ, শিক্ষিত, সভ্য পরিবেশ দরকার হয় বা দরকার, সেরকম আমাদের এই সামাজিক শিক্ষার দরকার আছে। এরপর একাডেমিক্যালি আমরা যখন শিক্ষিত হই তখন সেখানেও আমাদের মানবিক শিক্ষা কিভাবে লাভ করা যায়, আমরা কিভাবে মানবিক হতে পারি সেই শিক্ষা দেওয়ার দরকার আছে। স্বভাবতই আমরা মানুষ খুবই পশুসুলভ আচরণ করি। যদি আমরা শিক্ষিত না হই, যদি আমরা মানবিক শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে আমরা প্রায় পশুর মতোই থেকে যাই। আমরা যা ইচ্ছা তাই করি, এবং কে আঘাত পেল, কে কষ্ট পেল, কার উপর অত্যাচার করা হলো সেদিকে আমরা তাকাই না। এই যে কুশিক্ষা, এই যে পাশবিকতা, এটা দূর হয় শুধুমাত্র শিক্ষার মাধ্যমে। এই শিক্ষা প্রথমে পরিবার থেকে শুরু হয়, তারপর সমাজ থেকে, তারপরে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। কিন্তু আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সামাজিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা, সেই শিক্ষাগুলি সুস্থ মতো চলার জন্য বা সেই শিক্ষা ব্যবস্থার সুস্থতা আসার জন্য রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা দরকার, সেগুলো আমাদের রাষ্ট্রসহ এ বিশ্বের অনেক রাষ্ট্রেই হয় না। শুধুমাত্র যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে আবার ক্ষমতায় আসবে, কিভাবে ক্ষমতা গেলে আবার সেটাকে আবার পুনরুদ্ধার করবে, কিভাবে মাঠে থেকে মানুষের
কুপ্রবৃত্তিগুলো, নিচু প্রবৃত্তিগুলোকে জাগিয়ে দিয়ে তাদের ক্ষমতা ধরে রাখা যায়, সে চেষ্টাও রাজনীতিবিদরা করে এবং বিভিন্ন দেশের সরকাররা করে থাকে। ফলে আমাদের এই পৃথিবীতে মানুষ সহজে সভ্য হতে পারে না। মানুষের যে আধুনিক মন মানসিকতা এবং ধর্ষণ যে এক বিশাল অপরাধ, সেই অপরাধ সম্পর্কে অনেকেই জেনেও না জানার ভান করে। মানুষের যদি মানবিক শিক্ষা না থাকে, মানুষ যদি পার্শ্ববেগ থেকে যায়, তাহলে আইন দিয়ে আমাদের কয়টা ধর্ষণ বন্ধ করা যাবে? আমাদের রাষ্ট্রগুলো, আমাদের এই পৃথিবী সর্বত্র আমাদের যে মানবিক শিক্ষা, সেই শিক্ষার প্রসার ঘটাতে হবে, সেই শিক্ষাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া শুধুমাত্র আইন দিয়ে আমাদের এই পশুগুলোকে কখনোই মানুষের মতো আচরণ করতে শেখানো যাবে না।